নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং তাদের যে কী শক্তি এবং দুর্বলতা আছে তা নিয়ে কিন্তু আজকে আমরা বিশ্লেষণ করব বন্ধুরা। আপনারা আমার সাথে কোনো কোনো বিষয়ে একমত হতেও পারেন, আবার কোনো কোনো বিষয়ে আপনারা একমত নাও হতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কিন্তু ব্যক্ত করবেন বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের যে আজকের এই বিশ্লেষণ সেটা কিন্তু একটা সঠিক বিশ্লেষণে গণ্য করা হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে আমরা কোনো রাজনৈতিক দল আগামী 2026 বিধানসভা নির্বাচনে কত আসন জিতবে, হ্যাঁ, সেই বিশ্লেষণে কিন্তু আমরা যাব না। আমরা আজকে আলোচনা করব কোন দল কিসের ভিত্তিতে নিজের ঝুলিতে ভোট আনতে পারবে, আবার কোন কোন দুর্বলতায় তারা তাদের ভোট খোয়াতেও পারে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আমরা আজকে বিশ্লেষণ করব। তো বন্ধুরা, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এবং আমার কিছু রিসার্চ, যার ভিত্তিতে আমি আজকের এই বিশ্লেষণটা করব। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যদি শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা বলি, তাহলে তাদের প্রধান যেটা শক্তি বা তাদের যেটা প্রধান ভরসা সেটা কিন্তু তাদের নেত্রী, অর্থাৎ তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বাংলার তার যে জননেত্রী যে তকমা সেটা কিন্তু তিনি ধরে রেখেছেন। এবং এত দুর্নীতির পরেও, হ্যাঁ, এত চুরি দুর্নীতির পরেও তিনি কিন্তু তার যে ইমেজ সেটা কিন্তু ধরে রাখতে পেরেছেন এবং তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু এখনও বাংলা মানুষের কাছে কিন্তু যথেষ্ট রয়েছে বন্ধুরা। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনারা দেখবেন তিনি বারংবার কিন্তু বলেন যে তিনিই দলের সব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শেষ কথা কিন্তু তিনিই বলবেন এবং যত সিদ্ধান্ত হবে দলের সেই সিদ্ধান্ত কিন্তু মমতা ব্যানার্জি নেবেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোট প্রচারে বারংবার বলেন যে পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রে তিনি প্রার্থী, তাকে দেখেই যেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা। এছাড়াও আপনারা সকলেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক যে দক্ষতা সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তিনি কিন্তু সংগঠনটা খুব ভালো জানেন, খুব ভালো বোঝেন এবং মানুষের সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ রাখেন, হ্যাঁ, এবং কোথায় কখন কি করতে হবে এই সমস্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি কিন্তু একজন দক্ষ রাজনীতিবিদ। এই বিষয়ে কিন্তু বন্ধুরা কোনো রকম সন্দেহ নেই। দ্বিতীয়ত, যদি আপনারা বলেন তৃণমূল কংগ্রেসের শক্তির কথা, তাহলে বন্ধুরা তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, যে বলতেই হবে তাদের যে গ্রাউন্ড লেভেলের যে সংগঠন সেটা কিন্তু এখনো মজবুত আছে বন্ধুরা। তৃতীয়ত, যদি আপনারা দেখেন তৃণমূল কংগ্রেসের আরও বড় শক্তি হলো তাদের বিভিন্ন প্রকল্প। তাদের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছে বন্ধুরা। আপনারা দেখবেন গ্রামেগঞ্জ থেকে শুরু করে শহরে এই মমতা ব্যানার্জির দ্বারা যে সমস্ত প্রকল্প দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু প্রশংসা প্রায় সকল স্তরের মানুষই করছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি সহ তৃণমূলের বাকি নেতা নেত্রীরাও কিন্তু তাদের এই যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরে ভোটের কিন্তু তারা প্রচার করে। এটা আপনারা বারংবার দেখেছেন। এসব কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এবার ভোট পাবে বন্ধুরা। আশা করা যায় যে এই সমস্ত ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার ভোট প্রচারে নামবেন। তবে তাদের দুর্বলতার কথা যদি বলতে হয় তাহলে কিন্তু বেশ কয়েকটি দুর্বলতা তাদের এই মুহূর্তে রয়েছে বন্ধুরা। এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই সময় খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তাদের সবচেয়ে বড় দুর্বলতা তাদের পাহাড় প্রমাণ দুর্নীতি বন্ধুরা। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের কিন্তু ব্যাপক দুর্নীতি রয়েছে, যেটা বাংলার মানুষ কিন্তু একেবারে ভালোভাবে নিচ্ছেন না বন্ধুরা। এটা আপনারাও জানেন এবং বারংবার তৃণমূলের যে সমালোচনা সেই সমালোচনায় কিন্তু সাধারণ মানুষ সোচ্চার হচ্ছেন। এছাড়াও সম্প্রতি যে সমস্ত আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত হয়েছে সেগুলো কিন্তু আগামী নির্বাচনে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে বন্ধুরা। অতএব বলাই যায় যে তৃণমূলের এই দুর্বলতাকে তাদের যদি কাটিয়ে তুলতে চায় তাহলে কিন্তু তাদের কিন্তু বেশ জোর কদমে কিন্তু আবার লড়াই করতে হবে বন্ধুরা। আপনারা যদি এই যেই সমস্ত আন্দোলন সম্প্রতি সংগঠিত হয়েছে তার মধ্যে সন্দেশখালীর আন্দোলন যদি দেখেন, সেখানে কিন্তু একাধিক তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে মানুষ কিন্তু সোচ্চার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু মানুষ সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এরপর আপনারা দেখলেন আরজিকর আন্দোলন। এই আরজিকর আন্দোলন কত বড় রূপ ধারণ করেছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন, হ্যাঁ। গ্রামের থেকে শুরু করে শহরের সমস্ত মানুষ, হ্যাঁ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে কিন্তু এই আন্দোলনে কিন্তু নেমেছেন বন্ধুরা। গোটা রাজ্যের মানুষ, হ্যাঁ, এই আন্দোলনে কিন্তু একদম সামিল হয়েছিলেন। তো বন্ধুরা, এটা ঠিক যে এই আরজি করের ঘটনার পর, হ্যাঁ, এই শাসক দলের কিন্তু নীরব ভূমিকা দেখে বহু সাধারণ মানুষ কিন্তু শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরপরেই আপনারা দেখছেন শিক্ষক আন্দোলন। গোটা রাজ্য কিন্তু 2025 যে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, হ্যাঁ, এর বিরুদ্ধে কিন্তু আন্দোলনমুখী হয়েছেন বন্ধুরা এবং শাসক দলের যে ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার সমালোচনা কিন্তু করেছেন।
এই আন্দোলনে এই শিক্ষকদের যে আন্দোলন, তাদের যে চাকরি খোয়াতে হয়েছে, তার বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে যখন শিক্ষক শিক্ষিকার ওপর পুলিশ প্রশাসন নির্মম আক্রমণ করলেন, তারপর কিন্তু সাধারণ মানুষ শাসক দলের বিরুদ্ধে কিন্তু বন্ধুরা নিন্দার ঝড় তুলেছেন। এছাড়াও আপনারা দেখেছেন যে মালদা মুর্শিদাবাদে যে দাঙ্গা, যে সাংঘাতিক যে দাঙ্গা হয়েছে, সেই ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এছাড়াও তৃণমূলের বেশ কয়েকজন বড় যে সমস্ত নেতারা ছিলেন, তাদের যে দুর্নীতি, এবং তাদের দুর্নীতির জন্য যে জেলে যাওয়াটা, সেটা কিন্তু দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে কিন্তু বিশেষ আঘাত কিন্তু হেনেছে বন্ধুরা, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসও কিন্তু বর্তমানে খুব একটা ভালো জায়গাতে নেই। 2026-এ ভালো ফলাফলের জন্য তাদের কিন্তু অনেকটাই ঘাম ঝরাতে হবে বন্ধুরা। দেখুন, এরপর যদি আমরা বর্তমানে বাংলার প্রধান বিরোধী দল বিজেপির কথা যদি বলি এবং তাদের শক্তির কথা যদি বলি, তাহলে বলতেই হবে বিজেপির জন্য বড় ফ্যাক্টর কিন্তু শুভেন্দু অধিকারী। আপনারা জানেন তার কিন্তু তিনি কিন্তু একজন খুব ভালো দক্ষ একজন সংগঠক। কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে তিনি কিন্তু অত্যন্ত ভালোভাবে জানেন, এবং মমতা ব্যানার্জির সঙ্গে তার যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু তিনি একটুকুও পিছিয়ে নেই। আপনি বলতে পারবেন না যে শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জির লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে, এটা কিন্তু আপনারা বলতে পারবেন না বন্ধুরা। এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি চলছে, তার ওপর দাঁড়িয়ে বলা যেতে পারে যে বিজেপি যদি হিন্দু ভোট যদি একত্রিত করতে সক্ষম হয়, তাহলে কিন্তু তারা দারুণ ফলাফল করতে পারবে পশ্চিমবঙ্গে, এটা কিন্তু বন্ধুরা বলাই বাহুল্য। আর আপনারা দেখবেন বিজেপি কিন্তু এই চিরাচরিত রাজনীতি কিন্তু তারা করছে, এবং হিন্দু ভোটকে ব্যাপকভাবে একত্রিত করার কিন্তু তারা চেষ্টা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, বিজেপি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আছে, আর কেন্দ্রে ক্ষমতা থাকলে একটু বাড়তি সুবিধা পাবে বঙ্গ বিজেপি, এটা নিয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই। এছাড়াও এবারের বাংলায় বিধানসভা নির্বাচনে মোদির যে ম্যাজিক, অর্থাৎ মোদির কথায় যে একটা মোদির যে হাওয়া চলে, যে নরেন্দ্র মোদীকে ভোট দিন, বা ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বা বিজেপিকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া, এই যে ম্যাজিক, মোদি ম্যাজিক, এটা কিন্তু বাংলায় এবার চলার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা, এটা আমার মনে হয়। তবে বিজেপির দুর্বলতার কথা যদি বলি বন্ধুরা, তাহলে বলতে হবে বিজেপি কিছুটা হলেও সাংগঠনিক দুর্বলতা কিন্তু রয়েছে। আপনারা জানেন যে সাংগঠনিকভাবে বিজেপি কিন্তু কিছুটা হলেও দুর্বল আছে, এবং তার চেয়েও বড় দুর্বলতা, বিজেপির কাছে কিন্তু বাংলায় জননেতা বা জননেত্রীর সংখ্যা কিন্তু খুব কম বন্ধুরা, যারা সারা বছর মানুষের সঙ্গে কানেক্ট থাকেন। আপনারা দেখবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা ছাড়া কিন্তু তেমন বড় কোনো নেতানেত্রী নেই যারা সারা বছর মানুষের পাশে থাকেন, বা আপনি যাদের জননেতা বা জননেত্রী বলতে পারেন। এছাড়াও যদি দেখেন তাহলে শুভেন্দু অধিকারীর যে সম্প্রতি মুসলিম সম্প্রদায় নিয়ে যেসব তিনি কুমন্তব্য করেছেন, এই মন্তব্যগুলো কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গে যে শিক্ষিত সমাজ রয়েছে বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, ধর্মনিরপেক্ষ, তারা কিন্তু ভালোভাবে কিন্তু বন্ধুরা এটা দেখছেন না। এখন দেখার বিষয় বিজেপি তাদের এই দুর্বলতাগুলিকে কত তাড়াতাড়ি তারা কাটিয়ে উঠতে পারেন বন্ধুরা, এটা কিন্তু একটা দেখার বিষয়। বন্ধুরা, এরপরেই আমরা যদি আলোচনা করি বামেদের কথা যদি আমরা বলি, তাহলে এটা সত্যি যে 2011 পর থেকে বামেরা কিন্তু তাদের শক্তি কিন্তু হারিয়েছে, কিন্তু এটাও বলা বাহুল্য যে বেশ কয়েক বছর ধরে বামেরা কিন্তু আবার বঙ্গ রাজনীতিতে কিন্তু প্রাসঙ্গিক হচ্ছেন। আপনারা দেখেছেন যে 2011 পর থেকে তাদের সংগঠন কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে বামেরা কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে, তারা কিন্তু মানুষের দরবারে যাওয়ার প্রচণ্ড চেষ্টা করছে বন্ধুরা। বাকি দলগুলোর থেকে বামেদের যে সাংগঠনিক যে কাঠামো, অর্থাৎ তাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু ভিন্ন বা আলাদা। আপনারা জানেন যে বামেদের এসএফআই, ডিওয়াইএফআই, C2, এসইউসিআই সহ একাধিক কিন্তু তাদের আলাদা আলাদা সংগঠন রয়েছে। এছাড়াও বামেদের আরও শরিক দলগুলো তো আছে, আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক, আরএসপি থেকে শুরু করে এই ধরনের কিন্তু আরও শরিক দল বামেদের আছে। তবে বন্ধুরা, বর্তমানে কিন্তু বামেদের এই যে সংগঠনগুলো কিন্তু সক্রিয় রাজনীতি কিন্তু করছেন। আপনারা দেখছেন যে এসএফআই, ডিওয়াইএফআইকে কিন্তু রাস্তায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে, এবং তাদের লড়াই আন্দোলনকে সাধারণ রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষজনও কিন্তু প্রশংসা করছেন বন্ধুরা। রাস্তায়, মাঠে ময়দানে কিন্তু বামেদের কিন্তু অন্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের থেকে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এছাড়াও বলাই বাহুল্য যে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি পথে যেই লড়াই করছে বামেদের হয়ে এবং এই তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সেটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু চোখে পড়ছে, এবং তারা কিন্তু এই বিকাশ রঞ্জনের যে এই লড়াই তাকে কিন্তু প্রশংসা জানাচ্ছে বন্ধুরা। তবে বামেদের যদি মূল শক্তির কথা বলেন, তাহলে বন্ধুরা আমি কিন্তু বলবো যে বামেদের মূল শক্তি হলো বামেদের পক্ষ থেকে একাধিক তরুণ নেতানেত্রী কিন্তু উঠে আসছে। বামেদের এই খারাপ সময়েও বহু তরুণী কিন্তু এই বাম রাজনীতিমুখী হচ্ছেন। আপনারা দেখছেন তারা অত্যন্ত শিক্ষিত। আপনারা দেখবেন যে বামেদের যদি আপনি তরুণ মুখ বলেন, তাহলে মীনাক্ষী, শতরূপ,
সায়ন, দীপশিতা, কলতান, সৃজন, এই প্রতিকুর রহমান সহ বহু যুব নেতানেত্রী, একাধিক যুব নেতানেত্রী কিন্তু ব্যাপক লড়াই আন্দোলন করছেন এবং বলা বাহুল্য সাধারণ মানুষ কিন্তু এদের কিন্তু গ্রহণ করছেন। আপনারা দেখবেন এই সমস্ত যে যুব নেতানেত্রীর কথা আমরা বললাম, তারা যেখানে যাচ্ছেন সভা করতে, সাধারণ মানুষ কিন্তু তাদের উপর ভরসা দেখাচ্ছে এবং তাদের কথা শুনতে মানুষ কিন্তু যাচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, বামেদের কিন্তু আরও গণ আন্দোলনমুখী কিন্তু হতে হবে। তরুণ নেতানেত্রীদের সামনে রেখে আগামীতে কিন্তু লড়াই আন্দোলন কিন্তু বামেদের সংগঠিত করতে হবে। তবে এটা নিশ্চিত, এবারের বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু কিছুটা হলেও তাদের যে হারানো মাটি, সেই হারানো মাটি কিন্তু ফিরে পাবেন। মানে বর্তমানে বামেদের লড়াই কিন্তু সেটাই ইঙ্গিত দিচ্ছে। তবে বামেদের দুর্বলতার কথা বললে আপনাকে বলতে হবে যে বামেদের রাজ্য নেতৃত্ব, অর্থাৎ বামেদের যে একদম টপ লেভেলের যে সমস্ত নেতৃত্বরা রয়েছে, সুজন চক্রবর্তী, হ্যাঁ, মোহাম্মদ সেলিম, এদের কিন্তু আরও বড় আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে এবং মানুষের দাবি আদায়ের জন্য তাদের কিন্তু প্রাণপণ চেষ্টা করতে হবে, যেটা নাকি কিছুটা হলেও তাদের মধ্যে খামতি কিন্তু বন্ধুরা দেখা দিচ্ছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের বাইট দিচ্ছে, কিন্তু সেই অনুসারে কিন্তু তারা মাঠে ময়দানে কিন্তু আমি সেভাবে দেখতে পাচ্ছি না। এর থেকে কিন্তু এই তরুণ নেতানেত্রীরা কিন্তু অনেক ভালো লড়াই কিন্তু দিচ্ছেন বন্ধুরা। তো এই দিকটা কিন্তু বামেদের রাজ্য নেতৃত্বকে কিন্তু নজর রাখতে হবে। এছাড়াও গ্রামেগঞ্জের যে সংগঠন বামেদের ছিল, সেটা কিন্তু বর্তমানে অনেকটাই দুর্বল। তবে এই দুর্বলতা কাটাতে যদি বামেরা না পারে, অর্থাৎ গ্রামেগঞ্জে যদি বামেরা যদি তাদের সংগঠন পুনর্জাগরণ না করতে পারে, তাহলে কিন্তু বন্ধুরা বামেরা আশানুরূপ ফল কিন্তু করতে পারবে না। এরপরেই বন্ধুরা আমরা যদি কংগ্রেসের কথা বলি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সর্বত্র কংগ্রেসের সংগঠন কিন্তু এখন ভালো নেই। তবে হ্যাঁ, মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় কংগ্রেসের কিন্তু এখনও শক্ত সংগঠন আছে। তবে এটা আপনাকে বলতেই হবে যে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস কিন্তু মাথা উঁচু করে কিন্তু রাজনীতি করছে বন্ধুরা। তবে বলা বাহুল্য যে মালদা মুর্শিদাবাদে কিন্তু কংগ্রেস ভালো ফলাফল কিন্তু আগাগোড়াই করেছে। এই 2026-এও তারা কিন্তু ভালো ফলাফল সেখানে করবে। তবে তারাও যদি গোটা পশ্চিমবঙ্গে যদি ভালো ফলাফল করতে চায়, তাহলে তাদেরও কিন্তু গণ আন্দোলনে কিন্তু নামতে হবে বন্ধুরা, এবং অধীর রঞ্জনকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কারণ বাকি যেই সমস্ত কংগ্রেস নেতানেত্রী আছে, তার থেকে অধীর রঞ্জন চৌধুরীর কিন্তু গ্রহণযোগ্যতা 1000 গুণ কিন্তু বেশি বন্ধুরা। তো এখানেই আর কি বলবো, যদি আপনারা হ্যাঁ নিশ্চিতভাবে আইএসএফের কথাও বলতে হয়। আপনারা জানেন ভাঙড়ে আইএসএফ আছেন, আইএসএফের যে এখন বিধায়ক আছেন নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু শাসক দলের বিরুদ্ধে লড়াই একসময় করছিলেন। এখন কিন্তু কিছুটা হলেও তার সেই লড়াই কিন্তু কিছুটা হলেও ফিকে হয়েছে। তবে আমার মনে হয় না যে আইএসএফ যদি বাম কংগ্রেসের সাথে জোট না করে, তাহলে তারা খুব একটা ভালো ফলাফল করতে পারবে বন্ধুরা। আজকে এটুকুই আমাদের প্রতিবেদনে। আপনারা আপনাদের মতামত কিন্তু আমাকে প্রত্যেকজন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের এই বিশ্লেষণ আপনাদের কাছে কতটা সঠিক মনে হলো এবং কতটা বেঠিক মনে হলো। আপনাদের মতামত কিন্তু আমার এই আজকের বিশ্লেষণকে কিন্তু কতটা ঠিক এবং কতটা ভুল সেটা কিন্তু করবে। আপনারাই বিচার করবেন যে আমার এই বিশ্লেষণ কতটা সঠিক এবং কতটা ভুল, এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই প্রতিবেদনগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।